আমরা জানি জন্ম আর মৃত্যু সম্পূর্ণ আল্লাহর হাতে, কিন্তু কেমন হতো যদি সৃষ্টিকর্তা আপনাকে এমন একটি পাওয়ার দেয় যার মাধ্যমে আপনি মৃত্যুকে দেখতে পাবেন, মানে কে কখন মারা যাবে সেই বিষয়টি আপনি আগে থেকেই জানবেন। আর এই মুভির এন্ডিংটা এমনভাবে সাজানো হয়েছে যা আপনার বিবেককে নাড়িয়ে দেবে। তাই মুভিটির আসল মজা পেতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তাই আমি আজ এই ভিডিওতে এক্সপ্লেন করব ফরটুনিয়া মুভির সম্পূর্ণ বাংলা এক্সপ্লেন। আর একটা জরুরি নোটিশ, আমি ঠিক করেছি আমার এই চ্যানেল মনিটাইজ হওয়ার পর যা ইনকাম হবে তার থেকে 20% আমি গরিব অসহায় লোকদের খাবারের জন্য ব্যয় করব। তাই আপনার যদি খুব কষ্ট না হয় আর আমার ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করে আপনি ওই মহৎ কাজের সঙ্গী হতে পারেন। মুভির শুরুতে আমরা দুর্ঘটনায় বিধ্বস্ত একটি জায়গা দেখতে পাই, যেখানে একটি ছোট বাচ্চা তার বাবা মাকে খুঁজছিল, কিন্তু এই বিমান দুর্ঘটনায় সে বেঁচে গেলেও তার বাবা মা মারা যায়। তখনই আমরা দেখতে পাই দুর্ঘটনায় আহত হওয়া একটি মেয়ে তাকে সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু ছেলেটি তাকে দেখে ভয় পায় আর সে কোনো মতেই তাকে সাহায্য করতে পারে না। এরপর কেটে যায় অনেকগুলো বছর আর আমরা দেখতে পাই সেই ছোট্ট ছেলেটি অনেক বড় হয়ে গিয়েছে আর তার নাম হলো সিংচারো। আর এখন থেকে আমরা তাকে চ্যারো নামে ডাকবো। তো আমরা দেখতে পাই চ্যারো একটি গ্যারেজে কাজ করে আর সেই গ্যারেজের মালিক তাকে নিজের সন্তানের মতো লালন পালন করে বড় করেছে। তো এই গ্যারেজের মালিকের নাম হলো তেতসুয়া আর সে একটি নতুন গ্যারেজ খোলার চিন্তা ভাবনা করেছে। আর সেই গ্যারেজের ম্যানেজার পদে তিনি চ্যারোকে রাখতে চান, কিন্তু আমরা দেখতে পাই চ্যারো সেই দায়িত্ব নিতে অস্বীকার করে। আর অন্যদিকে এই গ্যারেজে আরো একটি ছেলে কাজ করত যার নাম ছিল কানেদা। সে চ্যারোকে কোনো মতেই পছন্দ করত না আর সবসময় তার শুধু ক্ষতি করার চেষ্টা করত। এমনই একদিন কানেদা চ্যারোকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর এতে করে আমরা দেখতে পাই চ্যারোর মোবাইলটি ভেঙে যায়। সে তখন সেই মোবাইলটি ঠিক করার জন্য একটি মোবাইল রিপেয়ারিং শপে যায় আর সেখানেই কাজ করতো একটি সুজুকি নামের সুন্দরী মেয়ে, যাকে কিনা চ্যারোর প্রথম দেখায় অনেকটা ভালো লেগে গিয়েছিল। সুজুকি তখন চ্যারোর মোবাইলটি দেখে বলে, এই মডেলটি হলো অনেক পুরনো, এই মোবাইলটি আপনার চেঞ্জ করতে হবে। কিন্তু চ্যারোর কাছে এখন অতগুলো টাকা নেই, তাই সুজুকি তাকে ফোনটি এমনভাবে ঠিক করে দেয় যাতে করে সে ফোনটি আরো কিছুদিন চালাতে পারবে। এতে করে চ্যারো ভীষণ খুশি হয়। আর এরপর সে যখন বাসায় ফিরে আমরা দেখতে পাই সারা রাত সে শুধু সুজুকির কথাই ভাবছিল, মানে সে তাকে এক প্রকার ভালোবেসেই ফেলেছে। এর পরবর্তী দিন চ্যারো যখন কাজে যাচ্ছিল আমরা দেখতে পাই তার পাশের একজন যাত্রীর ধীরে ধীরে হাত আবসা হয়ে যাচ্ছে। চ্যারো তখন ভাবতে থাকে সে হয়তো চোখে ভুল দেখতেছে, কিন্তু পরক্ষণে সে যখন আবারও ভালো করে তাকায় সে দেখতে পায় সত্যি সেই লোকটির হাত অদৃশ্য হয়ে যাচ্ছে। চ্যারো তখন বুঝতে পারে না এইসব তার সাথে কি হচ্ছিল, সে সব সময় শুধু সেই কথাই ভাবছিল। এরপর কাজ শেষে আমরা দেখতে পাই রাতের বেলা চ্যারো সুজুকির সাথে দেখা করতে যায়, কিন্তু ঠিক তখনই তার একটি লোকের সাথে ধাক্কা লাগে আর চ্যারো দেখতে পায় সেই লোকটির হাত সহ মাথাও ধীরে ধীরে আবসা হয়ে আসছে। চ্যারো তখন কৌতূহলবশত বিষয়টি বোঝার জন্য সেই লোকটির পিছু নেয় আর আমরা দেখতে পাই কিছু দূর যাওয়ার পর সেই লোকটির সাথে একটি অ্যাক্সিডেন্ট হয় আর সেখানে লোকটি মারা যায়। এরপরেই চ্যারো বুঝতে পারে যে সে একটি অলৌকিক ক্ষমতা পেয়েছে যার মাধ্যমে সে মানুষের মৃত্যুকে দেখতে পারে। মূলত চ্যারো যে পূর্বে মানুষগুলোর হাত পা অদৃশ্য হতে দেখেছিল তারা একটু পরেই মারা গিয়েছিল। এর পরবর্তী দিন আবারও চ্যারোর মোবাইলটির সমস্যা দেখা দেয়, তাই সে তখন মোবাইলটি নিয়ে সুজুকির কাছে যায় আর সুজুকি তখন তার মোবাইলটি দেখে বলে, এই মোবাইলটির অবস্থা খুবই খারাপ, এখন আপনার উচিত এই মোবাইলটি পরিবর্তন করা। এই বলে যখনই সে চ্যারোর মোবাইলটি নিতে যাবে চ্যারো খেয়াল করে যে সুজুকির হাত ধীরে ধীরে অদৃশ্য হয়ে আসছিল, যা দেখে চ্যারো ভীষণ ভয় পেয়ে যায়, কারণ হয়তো একটু পরেই সুজুকি মরতে চলেছে আর সে তাকে কিভাবে মরতে দেয়, কারণ সে তো তাকে ভালোবাসে। তাই চ্যারো ঠিক করে সে যেভাবেই হোক সুজুকি মৃত্যুর হাত থেকে বাঁচাবে। তাই সে তখন একটি প্ল্যান করে। চ্যারো তখন সুজুকিকে বলে সে যেন ডিউটি শেষে তার সাথে একটু দেখা করে আর আমরা দেখতে পাই সুজুকিও এতে রাজি হয়ে যায়। এর পরের সিনে দেখানো হয় চ্যারো একটি হোটেলে বসে সুজুকির জন্য অপেক্ষা করছিল আর ডিউটি শেষ করে সুজুকিও তার সাথে আসে দেখা করার জন্য। চ্যারো তখন সুজুকির হাত চেক করলে দেখতে পায় তার হাতের অদৃশ্য ভাবটা দূর হয়ে গিয়েছে। চ্যারো তখন এই দেখে ভীষণ খুশি হয়, কারণ সে তার একমাত্র ভালোবাসার মানুষকে বাঁচাতে সক্ষম হয়েছে। মূলত সুজুকি যেহেতু কাজ শেষ করে সোজা বাসা দেওয়ার কথা ছিল, হয়তো কোনো কারণে সেখানেই তার মৃত্যু হতো, কিন্তু চ্যারোর সাথে দেখা করতে আসায় সুজুকি কাজ শেষে বাড়ি যেতে পারেনি, তাই তার মৃত্যুও হয়নি। এরপর চ্যারো তখন সুজুকিকে বলে তার ভিতরে একটি অলৌকিক ক্ষমতা রয়েছে যার মাধ্যমে সে মানুষের মৃত্যুকে দেখতে পায়। এই বলে চ্যারো যখন বাসা ফিরছিল আমরা দেখতে পাই হঠাৎ তার বুকে ব্যথা শুরু হয় আর এই বুকে ব্যথার কারণ আমরা পরবর্তীতে জানতে পারবো। এর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই চ্যারো যখন গ্যারেজে কাজ করছিল তখন গ্যারেজের মালিকের সাথে কানেদা ঝগড়া লেগে যায় আর কানেদা তখন বাজে ব্যবহার করার কারণে গ্যারেজের মালিক তাৎসুয়া তাকে কাজ থেকে বের করে দেয় আর কানেদা তখন তাকে একটি হুমকি দেয় যে সে তাকে মেরে ফেলবে। এই বলে কানেদা যখন চলে যায়
স্যারও তখন খেয়াল করে যে তাৎসুয়ারা ধীরে ধীরে অদৃশ্য হয়ে আসছে, মানে কানেদা তাকে সত্যি সত্যি মেরে ফেলার পরিকল্পনা করছে। স্যারও তখন তাৎসুয়াকে বাঁচানোর জন্য সব সময় তার সাথেই থাকতো, যাতে করে তার কোনো বিপদ না হয়। এমনই একদিন স্যারো আর তাৎসুয়া যখন বাসা ফিরছিল, আমরা দেখতে পাই হঠাৎ কানেদা তাদের উপর আক্রমণ করে। আর ঠিক সময়ে স্যারো তার সামনে গিয়ে তাকে প্রতিবাদ করে, কিন্তু এতে করে তাৎসুয়া বেঁচে গেলেও স্যারো ভীষণভাবে আহত হয়। এরপর স্যারোকে যখন হসপিটালে ভর্তি করা হয়, ডাক্তার কিবরিকুয়া তার এক্সরে দেখে ভীষণ অবাক হয়ে যায়। মানে এত বড় একটা আঘাতের পরেও স্যারোর কোনো কিছুই ক্ষতি হয়নি। এর পরের সিনে আমরা দেখতে পারি ডক্টর কিবরিকুয়া স্যারোকে ছাদে ডাকে আর তাকে বলে, তোমার মধ্যে যে পাওয়ার আছে আমার মধ্যেও সেম পাওয়ার আছে, মানে আমরা উভয়ে মানুষের মৃত্যুকে দেখতে পারি। ডক্টর তখন স্যারোকে বলে, আমরা দেবী ফরচুনার চোখ পেয়েছি। রোমান পিথোলজি অনুযায়ী দেবী ফরচুনার অনেকগুলো ক্ষমতার মধ্যে একটি ক্ষমতা ছিল মানুষের ভবিষ্যৎ দেখতে পাওয়া। ডক্টর তখন চ্যারোকে আরো বলে, প্রকৃতির নিয়ম অনুযায়ী মানুষ জন্ম নেবে আবার মারাও যাবে, কিন্তু তুমি যদি এই প্রকৃতির নিয়মকে বাধা দাও তাহলে তোমারও বিশাল বড় ক্ষতি হবে। এর পরের সিনে আমরা দেখতে পারি চ্যারো হসপিটাল থেকে ফিরে সুজুকির সাথে দেখা করে, আর এবার সে কোনো রকম লজ্জা না পেয়ে সুজুকিকে তার মনের কথা জানিয়ে দেয়। কিন্তু আমরা দেখতে পাই সুজুকিও মুহূর্তে রাজি হয়ে যায়, কারণ সেও মনে মনে চ্যারোকে পছন্দ করত। এর পরের সিনে দেখানো হয় তারা নিজেদের মধ্যে ভালো একটি সময় পার করছিল, আর তারা একে অপরকে জীবন সঙ্গী হিসেবে পেয়ে ভীষণ খুশি ছিল। এমনই একদিন চ্যারো সুজুকিকে বলে, আমি ছোটবেলায় দুর্ঘটনায় আমার মা বাবাকে হারিয়েছি, কিন্তু আমার একটাই আফসোস, সেদিন যদি আমি আমার মা বাবার সাথে মারা যেতাম তাহলে কতই না ভালো হতো। সুজুকি তখন বলে, সৃষ্টিকর্তা হয়তো চাই তুমি একটি সুন্দর জীবন পাও, আর আমি সবসময় তোমার পাশে থেকে সেই কাজে সহযোগিতা করব। নিজের ভালোবাসার মানুষের মুখে এই কথা শুনে চ্যারোর যেন মনটা শীতল হয়ে যায়। এরপর কেটে যায় অনেকগুলো দিন। একদিন তখন চ্যারো ট্রেনে করে যাচ্ছিল, সে খেয়াল করে যে ট্রেনের অনেকগুলো যাত্রীর হাত অদৃশ্য হয়ে যাচ্ছে, মানে এতগুলো লোক মারা যাবে। এই বিষয়টা ভেবে চ্যারোর ভীষণ মন খারাপ হয়, আর সে তখন একটি পার্কে বসে চিন্তা করছিল। আর ঠিক তখনই সে খেয়াল করে যে সেখানে থাকা ছোট বাচ্চাগুলোরও হাত অদৃশ্য হয়ে যাচ্ছে, মানে ছোট ছোট এই নিষ্পাপ বাচ্চাগুলো মারা যাবে। এই বিষয়টি চ্যারো কোনোভাবে মানতে পারছিল না। তখনই হঠাৎ চ্যারো একটি কাগজ দেখতে পায়, আর যেখানে লেখা ছিল এই বাচ্চাগুলো 24শে জুন সকাল 7টায় একটি ট্রেনে করে আশিয়ামা নামক একটি জায়গায় যাবে। আর এইটা ছিল সেই ট্রেন যেই ট্রেনে করে চ্যারো অনেকগুলো মানুষের হাত অদৃশ্য হতে দেখেছিল। চ্যারো তখন বুঝতে পারে সামনে একটি বড় ধরনের ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, আর সব থেকে বড় দুঃখের বিষয় হলো প্রতিদিন সেই ট্রেনে করে সুজুকিও যাত্রা করে। চ্যারো তখন ঠিক করে সে যেভাবেই হোক তার ভালোবাসার মানুষটিকে বাঁচাবে। এরপর সে দৌড়ে সুজুকির কাছে যায়, আর গিয়ে দেখতে পায় সুজুকির হাত ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। চ্যারো তখন সুজুকিকে বুকে জড়িয়ে নেয়, এ যেন ভালোবাসার মানুষটিকে আঁকড়ে ধরার প্রবল ইচ্ছা। কিন্তু আমরা দেখতে পাই যে সুজুকিও কোনো কারণে কান্না করছিল, আর এই বিষয়টির রহস্য আমরা মুভির সামনে জানতে পারবো। চ্যারো তখন মনে মনে ঠিক করে তাকে এমন কিছু করতে হবে যাতে 24 তারিখ সুজুকি সেই ট্রেনে না ওঠে। চ্যারো তখন সুজুকিকে বলে, আমরা 24 তারিখ সকালে একটি জায়গায় ঘুরতে যাব। আর আমরা দেখতে পাই সুজুকিও এতে রাজি হয়ে যায়, কারণ এতে করে সে ভালোবাসার মানুষটির সাথে সময় কাটাতে পারবে। এরপর দেখানো হয় চ্যারো সে স্কুলে ফোন করে আর বলে 24 তারিখ আপনাদের ট্রেন যাত্রাটি বাতিল করুন, না হলে এতে করে আপনাদের বিশাল বড় ক্ষতি হবে। কিন্তু আমরা দেখতে পাই উল্টো সেই স্কুলের টিচার চ্যারোর পরিচয় চায়। চ্যারো তখন এতে ভয় পেয়ে যায় আর ফোনটি কেটে দেয়। এরপর আমরা দেখতে পারি চ্যারো তার বিয়ের জন্য কিনা আংটিগুলো একটি পুকুরে ফেলে দেয়, কারণ সে বুঝতে পেরেছে এবার যদি সে সুজুকিকে বাঁচায় তাহলে সে নিজেই মরে যাবে। কিন্তু এতেও তার কোনো প্রকার আফসোস ছিল না, কারণ তার জীবনের বিনিময়ে যদি ভালোবাসার মানুষটি বেঁচে যায় তাহলে এর জন্য সে নিজেকে ধন্য মনে করবে। আপনাদেরও কি এরকম কোনো ভালোবাসার মানুষ আছে? তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দিন। এরপর দেখতে দেখতে ফাইনালি চলে আসে সেই 24 তারিখ, আর আমরা দেখতে পাই সেদিনই ঘটে একটি অবাক করা ঘটনা। হঠাৎ সুজুকি তাকে মেসেজ করে বলে সে তার পরিবর্তে যে মেয়েটিকে কাঁধে রাখার চেষ্টা করেছিল সেই মেয়েটি হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছে, আর তাই তাকে এক প্রকার বাধ্য হয়ে কাজে যেতে হবে। আর এই কথা শুনে চ্যারোর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ সে বেঁচে থাকতে তার চোখের সামনে ভালোবাসার মানুষটি মারা যাবে, এই বিষয়টি সে কোনো মতেই মানতে পারছিল না। তাই চ্যারো তার ভালোবাসার মানুষকে বাঁচানোর জন্য স্টেশনের উদ্দেশ্যে ছুটতে শুরু করে। কিন্তু আমরা দেখতে পাই ইতিমধ্যেই তার বুকের ব্যথা শুরু হয়েছে। কিন্তু তার তো থেমে গেলে চলবে না, কারণ তার উপরই নির্ভর করছে শত শত মানুষের জীবন। এরপর চ্যারো অনেক কষ্টে স্টেশনে চলে আসে, কিন্তু এখানে এসে সে অবাক হয়ে যায়, কারণ ইতিমধ্যে ট্রেন চলতে শুরু করেছে, আর সেই ট্রেনের মধ্যে সুজুকিও ছিল। আর সুজুকিও চ্যারোকে এখানে দেখে ভীষণ অবাক হয়ে যায়। কিন্তু সমস্যা হলো ট্রেন ইতিমধ্যে চলতে শুরু করেছে। চ্যারো তখন বাধ্য হয়ে সেখানে দায়িত্বে থাকা কিছু কর্মীদের সমস্ত ঘটনা খুলে বলে, কিন্তু আমরা দেখতে পাই সেই কর্মীগুলো চ্যারোকে পাগল ভাবতে শুরু করে। চ্যারো তখন দৌড়ে গিয়ে একটি ট্যাক্সি ভাড়া করে, আর তার উদ্দেশ্য ছিল সামনের স্টেশনে পৌঁছে ট্রেনটিকে থামানো।
এরপর দেখানো হয় চ্যারো পরবর্তী স্টেশনে পৌঁছে গেছে আর সে দৌড়ে গিয়ে ট্রেনটিকে থামানোর চেষ্টা করে, কিন্তু আমরা দেখতে পাই তার বুকের ব্যথাটি আরও বেড়ে গিয়েছিল। কিন্তু এরপরেও অনেক কষ্ট সহ্য করে চ্যারো প্ল্যাটফর্মে এসে পড়ে। আর সেখানে এসেই সে দেখতে পায় সেখানে এসকেলেটর নিয়ে কাজ করা কিছু কর্মীদের হাত পা অদৃশ্য হয়ে আসছিল। মানে এর থেকেই বোঝা যায় সেই এসকেলেটরটি হয়তো ট্রেনের উপর পড়ে একটি ভয়ানক দুর্ঘটনা ঘটবে। ইতিমধ্যে ট্রেনটিও সেখানে এসে পড়েছিল, তাই চ্যারো তখন একটি ফ্লেয়ার গান নিয়ে রেল লাইনে দাঁড়িয়ে পড়ে আর ট্রেনটিকে থামানোর চেষ্টা করে। সুজুকি তখন চ্যারোকে রেল লাইনে দেখে কান্না করতে থাকে আর চিৎকার করে চালককে বলতে থাকে তারা যেন ট্রেনটি থামিয়ে দেয়। আর অন্যদিকে ইতিমধ্যে সে এসকেলেটরটি ভেঙে রেল লাইনের উপর পড়ে গিয়েছিল আর সবাই বুঝতে পারে যে আর একটু হলেই ভয়ানক একটি দুর্ঘটনা হতো আর এতে করে অনেকগুলো মানুষ মারা যেত। সুজুকি তখন ট্রেন থেকে নেমে এসে দেখতে পায় চ্যারো পাথরের মতো নির্জীব হয়ে গিয়েছে। মানে চ্যারো যে প্রকৃতির বিরুদ্ধে গিয়ে এতগুলো মানুষের জীবন বাঁচালো, এর ফলস্বরূপ সে নিজেই মারা গিয়েছে। সুজুকি তখন চ্যারোকে জড়িয়ে ধরে অযোধ্যনায় কান্না করতে থাকে। আর এখানেই আমরা জানতে পারি আসলে একটি রহস্য। মূলত সুজুকিও চ্যারোর মতো মানুষের মৃত্যুকে দেখতে পেত। মূলত সেদিন যে সুজুকি অদ্ভুতভাবে কান্না করেছিল তার কারণ ছিল এটাই, কারণ সে জানতে পেরেছিল যে চ্যারো মারা যেতে চলেছে। তাই সে তার সহকর্মীর অসুস্থতার বাহানা দিয়ে তাদের ঘুরতে যাওয়াটি ক্যান্সেল করে। আর সুজুকি নিজেও জানতো যে সে মারা যেতে চলেছে, কিন্তু সে চাইতো যে তার ভালোবাসার মানুষটি বেঁচে থাক। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এর পূর্বেই চ্যারো তার নিজের জীবনকে বিসর্জন দিয়ে তার ভালোবাসার মানুষটিকে বাঁচিয়ে দিল। তো এইভাবেই যুগ যুগ ধরে বেঁচে থাক মানুষের মনে সত্যিকারের ভালোবাসাগুলো। তো আপনার ভালোবাসার মানুষটিকে নিয়ে কিছু কথা কমেন্টে অবশ্যই বলে যাবেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ।